আজ 23শে সেপ্টেম্বর, 6ই আশ্বিন সোমবার। ভোরবেলা উঠে আমি মোটামুটি বাসি কাজ অনেকটাই সেরে নিয়েছি। খুব তাড়াতাড়ি করে আজকে রান্না করতে হবে, কারণ বড় ছেলের আজকের পরীক্ষা আছে। তো ও যাবে পরীক্ষা দিতে, আর ছোট ছেলের আজকে স্কুল আছে। তো দুজনেই কিন্তু 10টার মধ্যে বের হয়ে যাবে। তো সেই জন্য আমি সকাল সকাল রান্নাবান্নাটা করব। রান্না বলতে সিদ্ধ ভাত করব, পটল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। সকালবেলা এর থেকে ভালো খাবার আর হয় না। তবে বড় ছেলে তো ডিম খাবে না, ওর পরীক্ষা আছে, সেই জন্য ডিম খাবে না। ও খাবে আলু সিদ্ধ দিয়ে ভাত। তো চলুন সকালবেলা এসে ওই জন্য উনানের 4-5টা ঝাড় দিয়ে নিলাম। আর প্রতিদিনই না এখানে পাতা পড়ে, সেই জন্য ঝাড় দিতেই হয়। আর এবার উনুনগুলো একটু মুছে নেব বা একটু গোবর দিয়ে নেব। তো উনুনগুলো না কয়েকদিন রান্না করেছি, আর দেখছি একটু ফেটে ফেটে গেছে। সেই জন্য উনুনগুলোকে একটু মাটি দিয়ে দিচ্ছি, আর এখন আমি ভালোভাবে গোবর দিয়ে নিচ্ছি। আর কি বলুন তো, উনুন তো ছোট, সেই জন্য প্রতিদিন না ছাই তুললে হয় না। ওই যে মনে ছিল না ছাই তুলতে, সেই জন্য আবার ছাইটা তুলে তারপর আবার গোবর দিতে লেগে গেলাম। 4-4টে উনুন আমি করেছি ছাদে। তো যখন যেটা মনে হবে সেই উনুনেই রান্না করব। আজকের অবশ্য ছোট উনুনটাই জ্বালাবো। দেখতে ছোট হলে কি হবে, ছোট উনুনগুলো জলে ভালো। আর এই যে এই উনুনটা করেছি সিমেন্ট দিয়ে। তো নিচের অংশটা সিমেন্ট আছে আর উপরের অংশটা মাটি আছে। যেখানে খুশি সেখানে নিয়ে যাওয়া যাবে। আর এটা তো দেখতেই পাচ্ছেন জোড়া উনুন। তো দুদিকেই তরকারি চাপিয়ে রান্না করা যাবে। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল এই যে উনুনটাকে গোবর দিয়ে নিলাম, এখন রান্না চাপাবো। তার আগে পাখিদেরকে খেতে দিয়ে দিচ্ছি। ওদের চিৎকারের জন্য আমি কিন্তু সকালবেলা করে চলে আসি ছাদে। ওদেরকে খাওয়া দিয়ে তারপর অন্য কাজে হাত লাগাই। মাটির উনানে রান্না করতে তো বেশ লাগে। তাছাড়া মাটির হাঁড়িতে রান্না করতেও বেশ ভালো লাগে। আর মাটির হাঁড়িতে রান্না খাওয়া কিন্তু ভীষণ উপকারী। সেই জন্য এখন থেকে আমি প্রতিদিনই চেষ্টা করব কিন্তু এই মাটির উনান জ্বালার আর মাটির হাঁড়িতে রান্না করার। তবে ওয়েদার খারাপ হলে এখানে তো আর রান্না করা যাবে না। তো তখন অবশ্য নিচে রান্না করব। যতটা পারি আর কি, এই যে এখানেই রান্না করার চেষ্টা করব। সামনেই তো শীতকাল আসছে, তখন কিন্তু বেশ ভালো লাগবে বলুন, রোদ্দুরে বসে রান্না করতে। আমার তো ভীষণ ভালো লাগে রোদ পোয়াতে শীতকালে। তো যাই হোক বন্ধুরা, ওই যে ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর এখন আমি পটলগুলোকে ছাড়িয়ে নেব। তো এই দেখুন, এই মেশিনটা অনেক দিন আগে কিনেছিলাম, একদম ভোঁতা হয়ে পড়ে আছে। তো আমি তো সবসময় বঁটি দিয়ে সবজি কাটি, সেই জন্য এগুলো পড়ে পড়েই নষ্ট হচ্ছিল। তো এখন থেকে ভাবলাম যে একটু এভাবে করেই সবজি কাটা প্র্যাকটিস করি। আসলে সব কিছু প্র্যাকটিসের জিনিস। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন, পটল এনেছি, আলু এনেছি আর ডিম এনেছি। আর দেখুন, এক মুহূর্তে কিন্তু আমার সিদ্ধ ভাতটা হয়ে যাবে, কারণ এই উনুনগুলো এত সুন্দর জ্বলে না, বলার মতো নয়। তবে আজকের না কাঠটা অনেকটাই বাড়ন্ত হয়ে গেছে। মানে যে কটা কাঠ আমি উপরে এনেছিলাম, রান্না পুজোর সময় এনেছিলাম, তো তো রান্না পুজোর সমস্ত রান্না হয়েছে। তারপর আরও 1 দিন 2 দিন রান্না করেছি, তো সেই জন্য কাঠগুলো মোটামুটি ফুরিয়ে গেছে। তো নিচে থেকে আবার আনতে হবে কাঠগুলো। তবে কি বলুন তো, ওই যে দেখুন থার্মোকলের যে পেটিটা আমি নিয়েছি, ওখানে কাঠটা রাখছি, নোংরা হচ্ছে না জানেন তো, ভীষণ ভালো। কষ্টকে কষ্ট মনে করলেই কিন্তু কষ্ট মনে হয়। আপনি যদি কষ্টকে হাসি মুখে সহ্য করে নিতে পারেন, তাহলে কষ্টই আপনাকে ছুঁতে পারবে না। কী জন্যে বললাম জানেন? আসলে আপনারা অনেকেই বলেন যে আমি প্রচণ্ড পরিমাণে কষ্ট করে থাকি। আসলে না, আমার এগুলো কষ্টই মনে হয় না। যে কাজগুলো দেখবেন আপনি হাসি মুখে করবেন, সেই কাজগুলোকে কিন্তু কষ্ট বলে মনে হয় না। আমি নিজেই কিন্তু এই কষ্টের জীবনটা বেছে নিয়েছি। আসলে আমার তো কষ্ট বলে মনেই হয় না, এগুলোই আমার ভালো লাগে। আচ্ছা বলুন তো, কোথায় কষ্ট
আর কোথায় বা সুখ? যারা দেশগাঁয়ে বাস করে তারা কিন্তু বলে যে সুখ আছে শহরে, শহরে অট্টালিকার মধ্যেই সুখ। আর যারা কিন্তু শহরে বাস করে তারা বলে দেশেই সব থেকে বেশি সুখ। তো কার কথাটা মেনে নেব বলুন তো? আসলে কি বলুন তো, কর্মই হচ্ছে সুখ। আর সব সময় হাসি খুশির মধ্যে কর্মটাকেই কিন্তু মেনে নিতে হবে, আর সেটাই হচ্ছে সুখ। আর জানেন তো, সুখ কিন্তু গরিব বড়লোক কিছুই মানে না। অনেকেই বলে আমরা গরিব, আমরা সুখী নয়। এটা কিন্তু একদম ভুল কথা। টাকা পয়সা দিয়ে সুখকে বিচার করা যায় না। সুখ কিন্তু একটা গরিব ঘরে যাদের টাকা নেই তাদেরও থাকে, আবার যাদের অনেক অনেক টাকা আছে তাদের আবার সুখ থাকে না। এমনই কিন্তু আমরা দেখতে পাই, তাই না বলুন? আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন, সেই অবস্থাতেই কিন্তু হাসি মুখে লড়াই করে বেঁচে থাকতে হয়। আর এমনইভাবে কিন্তু জীবনটাকে অতিক্রম করার নামই হলো জীবনযুদ্ধে জয়ী হওয়া। সুতরাং আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন, সব পরিস্থিতির সাথে মোকাবিলা করেই আমাদেরকে চলতে হবে, তাই না বলুন? তো চলুন, এই যে দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি, আর উনানটাকে একটু জাল দিয়ে তারপর আমি গাছে জল দিয়ে নিয়েছি। কারণ এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর পড়ছে, তো সেই জন্য দুবেলা না গাছে জল দিতে হচ্ছে। সকালে অল্প একটু করে দিই, আর রাতে কিন্তু একদম স্নানের মতো করে দিয়ে দিই। তো চলুন, এই যে ভাতটা তো ফুটে উঠেছে, আর এখন ডিমটা দিয়ে দিচ্ছি। পটলগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, তারপর ডিমটা দিয়ে দিলাম। এখন ভাতটা হতে আর বেশি দেরি নেই। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো নিচে এসে সেই জন্য ঘরটাকে মুছে নিচ্ছি। আসলে ছেলেরা বেরোবে, আগের দিন যতই কাজ করে রাখি না কেন, পরীক্ষার সময় ঘরটা মুছতেই হয়, তাই না? তো চলুন, ঘরটা মুছে নেওয়া হয়ে গেছে, এখন ছেলেদেরকে ভাত বেড়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সৌভিকের ভাত। ও তো ডিম খাবে না, পরীক্ষার সময় ডিম খেতে নেই, সেই জন্য ও ডিম খেয়ে যায় না। পরীক্ষা যাতে একটু ভালো হয় সেই জন্যই আর কি। সকালবেলা টিউশনি পড়া ছিল, টিউশনি পড়ে এসে এই যে স্নান সেরে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে সৌম্য স্কুলে। আর দেখুন এতটাই দেরি হয়ে গেছে যে পিছন দিকে তাকিয়ে আর টাটা দিচ্ছে না। তো ছোট ছেলে চলে গেল, তারপর বড় ছেলে এখন খাওয়া দাওয়া করছে। তো ভাবলাম বড় ছেলের ঘরটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে দিই। তো এই যে বেডটাকে একটু ঝেড়ে দিলাম, আর এখন একটু পরিষ্কার করব, মানে মুছে নেব। আর জানেন তো, এত ধুলো পড়ছে এই আসবাবপত্রগুলো, মানে দেখাই যাচ্ছে না। ভাবছি ঘরের কাজ কবে শেষ হবে। দেখুন এই কয়েকদিন আগে তো এটা কিনলাম, দেখছি ধুলোতে একদম ভরে গেছে। তো সেই জন্য ঘর মোছার সময় এটা একটু মুছে নিচ্ছি। দুই ছেলে বাড়ি থেকে যখন চলে যায় স্কুলে কলেজে, তখন কিন্তু আমি একাই এই ঘর পরিষ্কার তারপর এটা ওটা কাজ করেই সময় কাটাই। আর না হলে এখন তো ইউটিউব হয়েছে, তো এডিট করতেও অনেকটা সময় লেগে যায়। তো সেই সব কাজ করতে করতে না অনেকটাই সময় চলে যায়। আর তাছাড়া তো আমার ছাদ বাগান আছে, যেখানে গিয়ে আমি সময় কাটাই। তো যাই হোক, ওই যে চলে গেল সৌভিক কলেজে, ওরা আজকের লাস্ট পরীক্ষা। তো আজকের হলে ও একটু প্রাণে বাঁচে আর কি। তো যাই হোক বন্ধুরা, দুই ছেলে চলে যাওয়ার পর আমি বসলাম, দেখুন এতগুলো বাসনপত্র নিয়ে আর এতগুলো জামা প্যান্ট নিয়ে। তো জামা কাপড়গুলো খানিকটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর তারপরে ওই যে বাসনগুলোও মেজে নিয়েছি। প্রচুর বাসনও পড়েছিল আজকের। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপর স্নান করলাম, আর এখন সূর্য প্রণামটা করে নিচ্ছি। পাখির খাবারগুলো দেখলাম শেষ হয়ে গেছে, সেই জন্য আরেক মুঠো চাল ওখানে দিয়ে দিলাম, যাতে ওরা আবার এসে খেতে পারে। আসলে কি বলুন তো, ওরা যেদিন বেশি পরিমাণে আসে সেদিন একটু বেশি পরিমাণেই দিতে হয়। আজকের যেহেতু ওয়েদার ভালো, একদম পরিষ্কার রোদ্দুর বার হয়েছে, তো ওরাও কিন্তু বেশিটা পরিমাণে এসছিল, তো সেই জন্য আরও একটু দিয়ে দিলাম। আর তারপরে দেখুন আজকের কত জামা প্যান্ট কেচেছি, অনেকটাই জামা 2-3 দিন ধরে জড়ো হয়েছিল। প্রতিদিন কাচলে অল্প একটু একটু করে, তাহলে আর এতটা কাচতে হয় না। কিন্তু আমার না বড্ড বেশি পরিমাণে কাচাকুচি হয়ে থাকে। যখন কাচি একদম অনেকটা কেচে নিই, আর যখন কাচি না তখন আবার একটা দুটো কাচি আর কি, যখন ওই ছেলেদের স্কুলের ড্রেসগুলো মানে কাচতেই হয় তখন কাচি। আর না হলে কিন্তু 2-1 দিন ছাড়া ছাড়িই কাচি। আপনাদের দাদা তো সবসময় ডিউটিতে যায়,
ওর জামা কাপড়গুলো তো কাচতেই হয়, সেই জন্য ওর জামা কাপড়গুলো বেশিই কাচি। আর আমার জামা কাপড়গুলো খুবই কম কাচি, কিন্তু আমার জামা কাপড়গুলো কিন্তু ময়লা হয় প্রচণ্ড। কারণ এই যে দেখুন, উনানে রান্না করা, তারপর মাটি ঘাঁটা, এসব গাছপালা বসানো, এইসব করলে তো জামা কাপড় নোংরা হবে, তাই না বলুন? আর এতগুলো জামা কাপড় আমাকে কিন্তু কল পাম্প করেই কাচতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের কিন্তু প্রচুর পরিমাণে কাচাকাচি করেছি, আর প্রচুর পরিমাণে কিন্তু বাসন কোসন মেজেছি। রান্না পুজোর আগে যেভাবে বাসনগুলো পরিষ্কার করেছিলাম, সেইভাবে সমস্ত বাসন কোসনও আজকের পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে ফুল তুলছি, কারণ এখন ভোগ জল দেব। প্রতিদিন এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। দেখুন কতটা ফুল ফুটেছে আজকের, একদম ঝুড়িটা ভর্তি হয়ে গেছে। দেখতেও ভালো লাগে বলুন, হলুদ, সাদা, গোলাপি, অরেঞ্জ, কত রকমের কালারের ফুল। ভীষণ ভালো লাগে জানেন ফুল তুলতে। আর এদিকে দেখুন, আমার ভাড়া কিন্তু একটুও খালি নেই, সমস্ত জায়গাতেই একদম জামা কাপড় মেলে দিয়েছি। চলে এলাম পুজো দিতে, আর তুলসী মঞ্চটাকে সুন্দরভাবে সাজাচ্ছি। আজকের তো অনেক ফুল পেয়েছি। আর এই দেখুন, আমাদের পাশের বাড়িতে দুটো বাচ্চা আছে, তো ওরা মাঝে মধ্যেই কিন্তু আমার কাছে আসে। আমার কাছে বলতে, এভাবে আমি যখন বাইরে আসি তখন আমার সাথে একটু গল্প করে। তো আমি পুজো করছিলাম আর একটু গল্প করছিলাম ওদের সাথে। আর এই দেখুন, তুলসী মঞ্চটা কত সুন্দর লাগছে। আর এই বটবৃক্ষটা এত বড় হয়ে গেছে, বলার নয়। তো এটা হচ্ছে না 7-8 বছর হয়ে গেছে। তো সেই জন্যই এত বড় হয়ে গেছে। তো বটবৃক্ষ আর এই যে মনসা বৃক্ষের তলাতে পুজো করেছি। অনেকটাই বেলা হয়ে গেছিল জামা কাপড়গুলো কাচতে কাচতে, তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর আপনারা তো জানেন, আমার খাওয়া দাওয়ার পর ঘুম হয় না, দুপুরবেলা তো একদমই ঘুমাই না। তো সেই জন্যই চলে এলাম ছাদে। আর জানেন তো, নিজের প্রতি একটুও যত্ন নেওয়া হচ্ছে না। সংসারের সমস্ত কাজ করতে করতে কখন যে সকাল থেকে সন্ধে হয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না। তো আজকে ছেলেরা কেউ বাড়িতে নেই, আর তাছাড়া খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর তেমন কোনো কাজ করতে ভালোও লাগছে না। কাজ নেই বলবো না, কাজ কিন্তু প্রচুর আছে। সংসারের কাজ যতই করি না কেন শেষ তো হয় না। তো সেই জন্য এই যে ছাদে বসে বসে একটু নেল পালিশটা পরলাম, আর তারপরে কিছু দানা সংগ্রহ করছি। দোপাটি ফুলের দানাগুলো দেখছি পেকে গেছে জানেন তো। তো এগুলো আবার জল পেলে ফেটে যাবে, সেই জন্য সমস্ত দানাগুলোকে তুলে নিলাম। আর এই দেখুন, একটু চাপ দিতেই কেমনভাবে ফেটে যাচ্ছে। তো চলুন, এই দানাগুলোকে এখন সংগ্রহ করে রেখে দিই। 2-3 দিন শুকনো করব, আর তারপরে একটা শুকনো জারের মধ্যে রেখে দেব পরের বছরের চারার জন্য। গাছপালার কাজকর্ম করতে কিন্তু আমার বেশ লাগে জানেন তো। তো ভাবলাম ছাদেই যখন আছি তখন গাছগুলোকে একটু খুশিয়ে দিই। তো গাছের গোড়াগুলোকে একটু আলগা করে দিলাম, আর তারপরে এই যে দেখুন কিচেন কম্পোস্ট ছিল, সেগুলোকে গাছের গোড়াতে দিয়ে দিলাম। এগুলো দিলে না গাছগুলো বেশ তরতাজা থাকে আর সুন্দরভাবে গ্রোথ হয়। তো চলুন বন্ধুরা, এই সব কাজকর্ম করতে করতেই তো সন্ধে হয়ে যায়। কখন যে সন্ধে হয় টেরও পাই না। তো সেই জন্য এখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।